তোমরা কি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? আচ্ছা, জয়েন করতে আমার একটু দেরি হয়ে গেল, আমরা শুরু করে দিই। তো আমরা অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগস ডিসকাস করতেছিলাম গত কয়েক ক্লাসে। তো ওটা অলমোস্ট আমরা শেষ করেই ফেলছি। তো একটু অ্যান্টি অ্যামিবিক ড্রাগস, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস আর বাকি কয়েকটার আমরা একটু আউটলাইন করছিলাম ফার্স্ট ক্লাসে। অ্যান্টি কালাজ্বর ড্রাগস, অ্যান্টি ট্রিপানোসোমা ড্রাগস এন্ড ড্রাগস ফর টক্সোপ্লাজমোসিস। তো অ্যান্টি কালাজ্বর ড্রাগস আর অ্যান্টি লিশমেনিয়াল ড্রাগস, এর মধ্যে আমরা যে নামগুলো বলেছিলাম, ওরাল ড্রাগ হিসেবে মিল্টেফোসিন, আর বাকিগুলো সব প্যারেন্টারাল ড্রাগস। তার মধ্যে সোডিয়াম স্টিবোগ্লুকোনেট, অ্যাম্ফোটারিসিন বি, পেন্টামিডিন এন্ড পেরমোমাইসিন। তো ওরাল ড্রাগ হিসেবে মিল্টেফোসিন, এটা এই কয়েক বছর থেকে ইউজ হচ্ছে। তো এটা এখন আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এটার ইউজ মূলত বেশি। তো এটার ডোজিং শিডিউল হচ্ছে 2.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট ডেইলি ফর টোটাল ডিউরেশন অফ 28 ডেজ। এটা জেনারেলি ওয়েল টলারেটেড ড্রাগ, তবে অনেক সময় যেটা হতে পারে যে ড্রাগ আপসেট হতে পারে। তো মিল্টিফোসিন একটা ড্রাগ যেটা আবার প্রেগন্যান্সিতে কন্ট্রাইন্ডিকেটেড। প্রেগন্যান্সিতে মিল্টিফোসিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড and lactating mother এর ক্ষেত্রে এটা কন্ট্রাইন্ডিকেটেড। তো মিল্টিফোসিনের অ্যাডভার্স ইফেক্টস হচ্ছে যে ট্রাক্ট আপসেট, স্কিন অ্যালার্জি, রেয়ারলি নেফ্রোটক্সিসিটি। তো এগুলো নিয়ে আমাদের একটু একটু জানলেই চলবে। এরপরে আমরা বলি সোডিয়াম স্টিবোগ্লুকোনেট। এটা বহুকাল থেকে কালাজ্বরের ট্রিটমেন্টে ইউজ হয়ে আসছে। সোডিয়াম স্টিবোগ্লুকোনেট প্রবলেম হলো এটা প্যারেন্টারালি ইউজ করা হয়। It is effective for both visceral leishmaniasis, that is Kala-Azar, and also for cutaneous leishmaniasis. Orally দিলে কিন্তু এটা absorb হয় না, it must be given parenterally. Usually slow IV injection or deep intramuscular injection হিসেবে এটা দেওয়া হয়। তো কালাজ্বরের ট্রিটমেন্ট শিডিউলে সোডিয়াম স্টিবোগ্লুকোনেট ইউজ হয় 20 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, slow IV or deep IM once daily for 28 to 30 days. তো সোডিয়াম স্টিবোগ্লুকোনেটের ইন্ডিকেশনস কি কি? সবই এই লিশমেনিয়াসিসের রিলেশনে। একটা হলো ভিসেরাল লিশমেনিয়াসিস আর কালাজ্বর, এছাড়া PKDL পোস্ট কালাজ্বর ডার্মাল লিশমেনিয়াসিস, এখানেও সোডিয়াম স্টিবোগ্লুকোনেট ইন্ডিকেটেড, তবে এখানে ডিউরেশন অফ থেরাপিটা বেশি। এখানে 120 ডেজ দিতে হয়, টোটাল 120 ডেজ। কিউটেনিয়াস লিশমেনিয়াসিস, এখানে 20 ডেজ এর ট্রিটমেন্ট দিতে হয়। আর মিউকোজাল লিশমেনিয়াসিস, এখানেও 28 ডেজ থেরাপি। তাহলে সোডিয়াম স্টিবোগ্লুকোনেটের ইউজ গুলো হচ্ছে কালাজ্বর আর ভিসেরাল লিশমেনিয়াসিস, PKDL or post কালাজ্বর ডার্মাল লিশমেনিয়াসিস, কিউটেনিয়াস লিশমেনিয়াসিস and মিউকোজাল লিশমেনিয়াসিস। সোডিয়াম স্টিবোগ্লুকোনেটের অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে ফেব্রাইল রিঅ্যাকশন কজিং ফিভার, হেডেক, মাইলজিয়া, আর্থ্রালজিয়া। এছাড়া স্কিন র্যাশ হতে পারে, এলিভেটেড লিভার এনজাইম, প্যানক্রিয়াটাইটিস হতে পারে। তো ইন্ট্রামাসকুলার ইনজেকশন যদি দেওয়া হয় এটা পেইনফুল হয় এবং লোকালি এটা স্টেরাইল অ্যাবসেস ফর্মেশন করতে পারে। অ্যানাদার রেয়ারলি occurring but serious adverse effect of sodium stibogluconate, সেটা হলো কার্ডিওটক্সিসিটি। এটা ইসিজি তে টিওএফ চেঞ্জ, কিউটি প্রলঙ্গেশন করতে পারে, ইভেন প্রলং থেরাপির কারণে অনেক সময় কার্ডিয়াক অ্যারিথমিয়াও হতে পারে। These are the adverse effects of sodium stibogluconate. তো কন্ট্রাইন্ডিকেশনস অফ সোডিয়াম স্টিবোগ্লুকোনেট, এগুলো বলা হয় রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, কারণ কালাজ্বর কিন্তু ফ্যাটাল ডিজিজ, পটেনশিয়ালি ফ্যাটাল ডিজিজ কালাজ্বর। কাজে কালাজ্বর হলে এটা ট্রিটমেন্ট মাস্ট বি গিভেন উইদাউট ডিলে, ট্রিটমেন্ট করতেই হবে। কিছু বলা হয় রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, যাদের সিভিয়ার, যেহেতু আমরা কিছু টক্সিসিটি দেখলাম, কার্ডিওটক্সিসিটি, লিভার এনজাইম SGPT or ALT এলিভেট করে, তার মানে একটা হেপাটিক ইম্প্যাক্ট হয়, প্যানক্রিয়াটাইটিস হয়, রেনাল ইম্পেয়ারমেন্ট হতে পারে। সেই জন্য সিভিয়ার রেনাল, কার্ডিয়াক অর হেপাটিক ডিসঅর্ডার যাদের থাকে তাদের ক্ষেত্রে এটা রিলেটিভলি কন্ট্রাইন্ডিকেটেড।
তবে কালাজ্বর ডায়াগনোসিস হয়ে গেলে যেহেতু পটেনশিয়ালি ফ্যাটাল ডিজিজ, এজন্য উইদাউট ডিলে ট্রিটমেন্ট আবার দিয়েই দিতে হবে। Next, another drug used for treatment of কালাজ্বর, that is amphotericin B. amphotericin B আসলে এটা একটা রিজার্ভ ড্রাগ হিসেবে রাখা হয়েছে, তবে অনেক দেশের গাইডলাইনে আবার শুরুতেই এটা ইউজ করার কথা বলা আছে। তো আমাদের এই এরিয়াতে এটাকে আসলে কখনো ফার্স্ট ইউজ করা হয় না। তো এটা তখন ইউজ করা হয় যখন স্পেশালি সোডিয়াম স্টিবোগ্লুকোনেট রেজিস্ট্যান্স হয়ে যায় আর ফেইলুর হয়ে যায়। যখন সোডিয়াম স্টিবোগ্লুকোনেট দিয়ে কালাজ্বরের ট্রিটমেন্ট দিয়ে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন অ্যাম্ফোটেরিসিন বি দেওয়া হয়। এটা বলা হয় যে অ্যাম্ফোটেরিসিন বির ক্ষেত্রে কালাজ্বর কিউর হওয়ার রেট অলমোস্ট 100%। সোডিয়াম স্টিবোগ্লুকোনেট ফেল করে গেলে তখন অ্যাম্ফোটেরিসিন বি দেওয়া হয়। তবে অ্যাম্ফোটেরিসিন বির প্রবলেম হচ্ছে এটার কিছু সিরিয়াস অ্যাডভার্স ইফেক্টস আছে। কিছু আছে ইনফিউশন, এটা আবার দিতে হয় ইন্ট্রাভেনাস ইনফিউশন হিসেবে দিতে হয়। এজন্য ইনফিউশন রিলেটেড কিছু অ্যাডভার্স ইফেক্টস আছে। ইনফিউশন দিলে অনেক, তোমরা হয়তো জানো, আইভি ইনজেকশন ইনফিউশন বা স্যালাইন ইনফিউশন করলে অনেক ক্ষেত্রেই ইনফিউশন রিলেটেড আর ইনজেকশন রিলেটেড কিছু অ্যাডভার্স ইফেক্ট হয়, যেমন অনেক সময় জ্বর আসে, কাঁপুনি আসে। হাই ফিভার উইথ রাইগর। লোকাল আরেকটা কমপ্লিকেশন হলো ইন্ট্রাভেনাস ইনজেকশনের ক্ষেত্রে অনেক সময় থ্রম্বোফ্লেবাইটিস ডেভেলপ করে। তো এটার ক্ষেত্রে হতে পারে ইনফিউশন রিলেটেড টক্সিসিটির মধ্যে হাই ফিভার উইথ রাইগর, থ্রম্বোফ্লেবাইটিস এগুলো হতে পারে। যে ট্র্যাক্ট আপসেট হয়ে নসিয়া, ভমিটিং, ডায়রিয়া হতে পারে। তবে আরো সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে ইট মে কজ রেনাল টক্সিসিটি আর নেফ্রোটক্সিসিটি। অ্যাম্ফোটেরিসিন বি নেফ্রোটক্সিক ড্রাগ হিসেবে অ্যাম্ফোটেরিসিন বি কিন্তু ইম্পর্টেন্ট। নেফ্রোটক্সিক ড্রাগসের লিস্টে অ্যাম্ফোটেরিসিন বি মাস্ট থাকেই। তো নেফ্রোটক্সিসিটি আর রেনাল টক্সিসিটি, এছাড়া হেপাটিক টক্সিসিটি, হাইপোক্যালিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া এগুলো রেয়ারলি হতে পারে। তবে দুইটা অ্যাডভার্স ইফেক্ট মনে রাখতেই হবে। একটা হলো যে ইনফিউশন রিলেটেড অ্যাডভার্স ইফেক্ট, যেগুলো ফেব্রাইল রিঅ্যাকশন, হাই ফিভার, রাইগর, থ্রম্বোফ্লেবাইটিস, আর এদিকে হচ্ছে নেফ্রোটক্সিসিটি। এবং এই টক্সিসিটিটাকে ওভারকাম করার জন্যই কনভেনশনাল অ্যাম্ফোটেরিসিন বি এটাকে মডিফাই করে এখন একটা অন্য ধরনের ফর্মুলেশন বানানো হয়েছে। তার মানে হলো ফর্মুলেশনস অফ অ্যাম্ফোটেরিসিন বি কি কি আছে, এটা যদি বলা হয় তার আনসার হলো, একটা হলো কনভেনশনাল অ্যাম্ফোটেরিসিন বি, মানে যেটা অনেক আগে থেকেই একটা ফর্মুলেশন ছিল, পুরনো প্রিপারেশন, কনভেনশনাল অ্যাম্ফোটেরিসিন বি। আর লেটেস্ট ফর্মুলেশন যেটা, এটা হচ্ছে লিপিড ফর্মুলেশন অ্যান্ড লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি। লিপিড ফর্মুলেশন অ্যান্ড লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি। তো এই লেটেস্ট ফর্মুলেশন যেটা লিপিড ফর্মুলেশন অ্যান্ড লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি, এখানে যেটা করা হয় একটা লিপিড কমপ্লেক্স, অ্যাম্ফোটেরিসিন বি লিপিড কমপ্লেক্স, এটা হলো লিপিড ফর্মুলেশনের ক্ষেত্রে। আর লাইপোজোমের ক্ষেত্রে লাইপোজোমের ভিতরে অ্যাম্ফোটেরিসিনকে ঢুকায় দেওয়া হয়। তো এই মডিফাইড ফর্মুলেশনে যেটা হয় যে অ্যাম্ফোটেরিসিন বির টক্সিসিটির চান্স কমে যায়, বাট দিস ফর্মুলেশন ইজ এক্সপেন্সিভ। তাহলে টক্সিসিটি কমে গেল এই লিপিড ফর্মুলেশন অফ অ্যাম্ফোটেরিসিন বি আর লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বির ক্ষেত্রে, বাট দাম বেড়ে গেল, এক্সপেন্সিভ হয়ে গেল। এই অ্যান্টি কালাজ্বর ড্রাগ জিজ্ঞেস করলে নাম বলার সময় যখনই কেউ অ্যাম্ফোটেরিসিন বি বলে, তখনই একটা কোশ্চেন স্পেশালি ভাইভাতে প্রায় এক্সামিনাররা জিজ্ঞেস করে যে অ্যাম্ফোটেরিসিন বির ইউজ কি কি আছে। তো অ্যান্টি কালাজ্বর ড্রাগ যেহেতু আমরা বলতেছি, কাজে একটা ইউজ তো অবশ্যই কালাজ্বর। Another use, it is also used as systemic antifungal agent, systemic antifungal drug হিসেবে ইউজ হয়। তো কাজে ইউজ দাঁড়ালো দুইটা, অ্যাম্ফোটেরিসিন বির ইউজ হচ্ছে কালাজ্বর and systemic mycosis or systemic fungal infection. এবারে আমরা চলে যাই, আমরা অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগস এখানে শেষ করে দিই। তো প্যারাসাইটের আরেকটা পার্ট, সেটা হলো হেলমিন্থ। এবারে আমরা ড্রাগস ফর ট্রিটমেন্ট অফ হেলমিন্থিক ইনফেস্টেশন এই নিয়ে একটু বলি। দ্যাট ইজ অ্যান্টি-হেলমিন্থিক ড্রাগস। Anti-helminthic drugs. What are the anti-helminthic drugs?
আমরা নামগুলো ইন জেনারেল আগে নামগুলো বলি। অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল, পাইরেন্টাল পামোয়েট, থায়াবেন্ডাজল, লেভামিসল, এই কয়টাই কিন্তু মূলত মার্কেটে আছে, ইউজ হয় বেশি। তার মধ্যে অ্যালবেন্ডাজল এন্ড মেবেন্ডাজল এই দুটোই সবচেয়ে বেশি, এবং নাউএডেজ তো সবচেয়ে বেশি ইউজ হয় অ্যালবেন্ডাজল। এর কিছু বেনিফিট আছে এই কারণে। তাহলে অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল, থায়াবেন্ডাজল, পাইরেন্টাল পামোয়েট, লেভামিসল। এছাড়া আরো কিছু আছে যেগুলো রেয়ারলি ইউজড: পাইপারাজিন, বিথিওনল, প্রাজিকুয়েন্টাল, নিক্লোসামাইড, ইভারমেকটিন অ্যান্ড ডিইসি। ইভারমেকটিন অ্যান্ড ডিইসি। ডিইসির ইলাবোরেশন হচ্ছে ডাইইথাইল কার্বামাজিন। তোমরা কি ডিইসির নাম শুনছো? ডাইইথাইল কার্বামাজিন। ভেরি গুড। ইট ইজ আসলে এটা অন্য হেলমিন্থের ট্রিটমেন্টে ইউজ হয় না, ইট ইজ ইউজড ফর ট্রিটমেন্ট অফ এ হেলমিন্থিক ডিজিজ, দ্যাট ইজ ফাইলেরিয়াসিস। ফাইলেরিয়ার জন্য ইউজ হয়। এবারে আমরা যে অ্যান্টি হেলমিন্থিক ড্রাগস গুলোর নাম বললাম, এগুলোর একটু রিলেটিভ স্পেসিফিসিটি হিসেবে বলি। অ্যাজ এ হোল সব বললাম, এবারে রিলেটিভ স্পেসিফিসিটি, কিছু কিছু স্পেসিফিক হেলমিন্থিক ইনফেস্টেশনে কিছু কিছু পার্টিকুলার অ্যান্টি হেলমিন্থিক ড্রাগ চুজ করা হয় বা ইউজ করা হয়, সেইভাবে আমরা এবার একটু বলি। ফর ইন্টেস্টিনাল নেমাটোডস, ইন্টেস্টিনাল নেমাটোড যেগুলো, এগুলোর ট্রিটমেন্টে ইউজ হয় অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল, থায়াবেন্ডাজল, পাইরেন্টাল পামোয়েট, লেভামিসল and piperazine. For intestinal nematode infestations, albendazole, mebendazole, thiabendazole, pyrental pamoate, levamisole and piperazine. For trematodes, ট্রিমাটোডের জন্য যে হেলমিন্থিক ড্রাগগুলো চুজ করা হয় সেগুলো হচ্ছে প্রাজিকুয়েন্টাল, বিথিওনল, নিক্লোসামাইড and albendazole also. Praziquantal, bithionol, niclosamide and albendazole. For cystodes, praziquantal, niclosamide and mebendazole. For cystodes হচ্ছে praziquantal, niclosamide and mebendazole. এবারে এই অ্যান্টি হেলমিন্থিক ড্রাগগুলোর মধ্যে দুই একটা নিয়ে একটু একটু কথা বলি, যেগুলো ছোট ছোট কথা, কিন্তু এই অ্যান্টি হেলমিন্থিক ড্রাগসে গেলে আবার ভাইভাতে এগুলো এক্সামিনাররা জিজ্ঞেস করেনি, এবং এই ছোট ছোট দুই একটা কথা বলতে না পারলে আবার অনেক সময় এক্সামিনার মাইন্ড করেন। অ্যালবেন্ডাজল নিয়ে বলি, মোস্ট ওয়াইডলি ইউজড অ্যান্টি হেলমিন্থিক ড্রাগ নাউএডেজ অ্যালবেন্ডাজল। এটার মেকানিজম অফ অ্যান্টি হেলমিন্থিক অ্যাকশন: albendazole inhibits glucose uptake and interferes glycogen storage in helminths. এই হচ্ছে বেসিক মেকানিজম অ্যাকশন। albendazole inhibits glucose uptake and interferes glycogen storage in helminths, thus exerting anti-helminthic effect. Albendazole is a broad spectrum anti-helminthic drug. এই কারণে এটা এত বেশি ইউজ হয়, যেটা ব্রড স্পেকট্রাম। ইট ইজ এ ব্রড স্পেকট্রাম অ্যান্টি হেলমিন্থিক ড্রাগ। What are the uses of albendazole? Number one, intestinal nematode infestation. Some intestinal nematode infestations: hookworm infestation, roundworm infestation, pinworm infestation and whipworm infestation. মূলত ইন্টেস্টিনাল হেলমিন্থিক ইনফেস্টেশন এগুলোর ক্ষেত্রে এটা ইউজ করা হয়। হুকওয়ার্ম, রাউন্ডওয়ার্ম, পিনওয়ার্ম এন্ড হুইপওয়ার্ম। এছাড়া আদার ইউজের মধ্যে hydatid cyst and also adjunct treatment of filaria. ফাইলেরিয়ার মূল ড্রাগ তো ডিইসি, তবে এটার কম্বিনেশনে বা এটার আশেপাশে কিছু কিছু ক্ষেত্রে এটা অ্যালবেন্ডাজল ইউজ করা হয়। তাহলে অ্যালবেন্ডাজল ইউজ দাঁড়ালো এই কয়েকটা: ইন্টেস্টিনাল নেমাটোড ইনফেস্টেশনস, এর মধ্যে হুকওয়ার্ম, রাউন্ডওয়ার্ম, পিনওয়ার্ম এন্ড হুইপওয়ার্ম, এরপরে হাইডাটিড সিস্ট, লাস্ট অফ অল ফাইলেরিয়া। ডোজ শিডিউল অফ অ্যালবেন্ডাজল, এটা কিন্তু জিজ্ঞেস করা হয় পরীক্ষায় ভাইভাতে। অ্যালবেন্ডাজলের ডোজ শিডিউল: ইন্টেস্টিনাল নেমাটোড যে আমরা একটা ইউজ দেখলাম, এখানে ইউজ হয় অ্যাজ সিঙ্গেল ডোজ থেরাপি, ট্যাবলেট অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রাম অ্যাজ সিঙ্গেল ডোজ।
single dose is enough as treatment. For intestinal nematodes, tablet albendazole 400 milligram as single dose. আর আরেকটা ইউজ আমরা বললাম হাইড্রেটেড সিস্ট। হাইড্রেটেড সিস্টের ক্ষেত্রে আবার ট্যাবলেট albendazole 400 milligram, one tablet twice daily for 3 months. হাইড্রেটেড সিস্টের কিন্তু অনেক ম্যানেজমেন্ট আছে। তো মেডিকেল ম্যানেজমেন্ট হচ্ছে এই মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে এই যে ট্যাবলেট albendazole 400 milligram, one tablet twice daily for 3 months. তো হাইড্রেটেড সিস্ট অনেক সময় সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে বা কিছু ইন্টারভেনশন আছে সেগুলো করতে হয়। আর ড্রাগ থেরাপি হিসেবে ট্যাবলেট albendazole 400 milligram, one tablet twice daily for 3 months. এবারে ডোজ শিডিউল অফ mebendazole, another antihelminthic drug. albendazole আসার আগে mebendazole ওয়াইডলি ইউজ হতো। albendazole এখন এসে যাওয়ার পর এটা এখন পিছনে পড়ে গেছে। তো এটা ডোজ শিডিউলটা ট্যাবলেট mebendazole 100 milligram ট্যাবলেট, one tablet twice daily for 3 days. Tablet mebendazole, one tablet twice daily for 3 days. Dose schedule of levamisole, another antihelminthic drug. levamisole এটা আসলে পুরোনো দিনের ড্রাগ, নাওএডেজ এটা মার্কেটেও খুব একটা পাওয়া যায় না। তো এটার ডোজ শিডিউল হচ্ছে ট্যাবলেট levamisole 3 tablets once only, at a time 3 tablets দিয়ে দিলে ট্রিটমেন্ট শেষ। ট্যাবলেট levamisole 3 tablet once only. তবে লেভামিসল এর প্রসঙ্গ আসলে অনেক এক্সামিনার আবার আরেকটা এই রিলেশনে একটা কথা জানতে পারে যে লেভামিসলের অ্যান্টিহেলমিনথিক ইফেক্ট ছাড়া আর কি ইফেক্ট আছে, এই জন্য আর কোথায় এটা ইউজ করা যেতে পারে বা ইউজ করা হয়তো আগে। তো লেভামিসলের অ্যান্টিহেলমিনথিক ইফেক্ট ছাড়া অ্যানাদার ইম্পর্টেন্ট ইফেক্ট সেটা হলো ইট হ্যাজ ইমিউনোমডুলেটর ইফেক্ট। ইট হ্যাজ ইমিউনোমডুলেটর ইফেক্ট। এই জন্য ইমিউনোলজিকে মিডিয়েটেড অটোইমিউন কিছু ডিজিজে বা ক্রনিক ইনফ্লামেটরি অটোইমিউন ডিজিজ এই ক্ষেত্রে এটা আগে কখনো কখনো ইউজ করা হতো। অবশ্য এখন অনেক ভালো বড় ড্রাগ এসে গেছে, ডিএমএআরডি এসে গেছে, এই জন্য এটার ইউজার এখন ওই পারপাস ইউজ হয় না। তবে এই কোশ্চেনটা আসতেই পারে যে আর কি ইফেক্ট আছে। তো ইট হ্যাজ ইমিউনোমডুলেটর ইফেক্ট অলসো। নাও ইম্পর্টেন্ট কথা অ্যান্টিহেলমিনথিক ড্রাগের রিলেশনে, এটা অনেক সময় জিজ্ঞেস করা হয় ভাইভাতে। হোয়াট আর দ্য কন্ট্রাইন্ডিকেশনস অফ অ্যান্টিহেলমিনথিক ড্রাগস অ্যাজ এ হোল। আমরা বলছি কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে আবার একটু কম বেশি আছে, তো আমরা তোমাদের এই লেভেলে অত দূর না গিয়ে ইন জেনারেল কন্ট্রাইন্ডিকেশনস অফ অ্যান্টিহেলমিনথিক ড্রাগস এটাই বলি। নাম্বার 1 কন্ট্রাইন্ডিকেশন প্রেগনেন্সি, নাম্বার 2 কন্ট্রাইন্ডিকেশন চিলড্রেন বিলো 2 years of age. These are the important contraindications of antihelminthic drugs in general: pregnancy and children below 2 years of age. Next, drugs for filariasis. বলো। তাইলে স্যার বিলো 2 ইয়ার্স এর জন্য অ্যান্টিহেলমিনথিক ড্রাগ কি? বিলো 2 ইয়ার্স এর জন্য তাইলে আমরা কি ব্যবহার করব? সেটা তোমাদের আমি বলতে চাচ্ছিলাম না। তো এটা ইন জেনারেল আমরা তোমাদের অ্যান্টিহেলমিনথিক ড্রাগের কন্ট্রাইন্ডিকেশন এই বললাম। তবে তোমাদেরকে আরো স্পেসিফিক করে জানতে চাওয়ার কথা না, এতটুকুতেই ইউজুয়ালি 2 years এর নিচে অ্যান্টিহেলমিনথিক ড্রাগ রিকমেন্ডেড না। তো তারপরও কিছু অফ লেভেলের কথা আছে, যে তারপরও যদি দিতেই হয় তাহলে বলা আছে যে 2 বছরের নিচে বা 1 বছরের উপরে এই বয়সে মেবেন্ডাজল দেওয়া যেতে পারে। আর 6 মাসের নিচে কোনো অ্যান্টিহেলমিনথিক ড্রাগই দেওয়া যাবে না। 6 মাসের নিচে কোনো অ্যান্টিহেলমিনথিক ড্রাগ দেওয়া যাবে না। 6 মাস থেকে পাইরেন্টাল পামোয়েট এই ড্রাগটাকে বলা হয়। যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে পাইরেন্টাল পামোয়েট দেওয়া যেতে পারে যাদের বয়স 6 মাসের বেশি, যদি প্রয়োজন হয়। তবে বেটার টু অ্যাভয়েড বিলো 2 years এটাই বলা হয়। তবে খুব বেশি প্রয়োজন হলে 6 মাস থেকে পাইরেন্টাল পামোয়েট দেওয়া যায়, আর 1 বছর থেকে মেবেন্ডাজল দেওয়া যায় 1 বছর বয়স হয়ে গেলে। আর 2 বছর পার হয়ে গেলে সব অ্যান্টিহেলমিনথিক ড্রাগ দেওয়া যেতে পারে, তখন আর কোনোটা কন্ট্রাইন্ডিকেশন নেই। তো নাও ড্রাগস ফর ফাইলেরিয়াসিস। অ্যান্টিফাইলেরিয়াল ড্রাগস এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ হচ্ছে ডিইসি, ডাইইথাইল কার্বামাজিন। ডাইইথাইল কার্বামাজিন, DEC. Another drug that may be used
occasionally in relation to management of filaria, albendazole, ivermectin and doxycycline. তাহলে ফাইলেরিয়া ড্রাগগুলো হচ্ছে ডিসি or ডাইথাইল কার্বামাজিন, অ্যালবেন্ডাজল, ইভারমেকটিন and doxycycline. Doxycycline আসলে একটা অ্যান্টিবায়োটিক, কিন্তু এটা মূলত অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়ার এগেইনস্ট ইফেক্টিভ অ্যান্টিবায়োটিক, টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। তো কিন্তু এটার এখানে একটা রোল আছে। তাহলে ডিসি, diethyl carbamazine, albendazole, ivermectin and doxycycline. What are the uses of DEC or diethyl carbamazine? Maximum use হচ্ছে filaria relation, acute and chronic filariasis, microfilaria carrier, tropical pulmonary eosinophilia. Have you heard the name tropical pulmonary eosinophilia? Tropical pulmonary eosinophilia নামটা শুনছো কি তোমরা? কথা বলো। ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া। না স্যার। কেউই না? তোমাদের পড়ানো হয়নি? হেলমিনথোলজি পড়ানো হয়েছে? মানে ফাইলেরিয়া পড়ানো হয়েছে? উচ্চারিরে ব্যানক্রপ্টি পড়ানো হয়েছে? উচ্চারিরে ব্যানক্রপ্টির কি কি স্টেজ ফর্ম আছে? অ্যাডাল্ট ফর্ম আর আরেকটা কি? সেটার নাম কি? মাইক্রোফাইলেরিয়া। এই মাইক্রোফাইলেরিয়া দিয়ে একটা ডিজিজ হয় না, সেটার নাম কি? অ্যাডাল্ট দিয়ে তো হয় ফাইলেরিয়াসিস, আর মাইক্রোফাইলেরিয়া দিয়ে কি হয়? এটার রেসপন্স, বডি একটা রেসপন্স করে, এই কারণে যে একটা ডিজিজ হয়, এটাই ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া। এটাতে ইওসিনোফিল লেভেল অনেক বেড়ে যায়। ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া, এটা আর একটা ইন্ডিকেশন। অ্যানাদার ইন্ডিকেশন অফ ডিএসি, লয়েসিস, লোয়া দিয়ে যেটা হয় লয়েসিস। তাহলে অ্যাকুট এন্ড ক্রনিক ফাইলেরিয়াসিস, মাইক্রোফাইলেরিয়া ক্যারিয়ার, ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া and loesis by লোয়া। These are the uses of diethyl carbamazine, DEC. এগুলো ডোজ শিডিউল আছে, এটা তোমাদের বলে কঠিন না করি। আচ্ছা, এখন হলো ফাইলেরিয়া। আচ্ছা বলো দেখি, ফাইলেরিয়াসিস বাংলাদেশের কোন জোনে বেশি হয়, কোন এরিয়াতে বেশি হয়? হ্যাঁ, বাংলাদেশের কোন এরিয়াতে বেশি হয়? নর্দার্ন সাইড স্যার, রংপুর এরিয়া। বেঙ্গলে বেশি হয় কিন্তু এটা, তাই না? এজন্য এটার কিন্তু কমিউনিটি, গভর্নমেন্ট এটার জন্য কিন্তু একটা কমিউনিটি অ্যাকশন নেয়, কমিউনিটি লেভেলে। এটার মূলত এই প্রিভেনশনের জন্য সেটা হলো, এটাকে বলা হয় মাস ফাইলেরিয়া ইরাডিকেশন প্রোগ্রাম। মাস ফাইলেরিয়া ইরাডিকেশন প্রোগ্রাম মানে এই ফাইলেরিয়াকে কন্ট্রোল করার জন্য, প্রিভেন্ট করার জন্য, ফাইলেরিয়া কারো হোক বা না হোক, সবাইকে অ্যানুয়ালি ওষুধ খাওয়ানো হয়। তো সেটাকে বলা হয় মাস ফাইলেরিয়া ইরাডিকেশন প্রোগ্রাম। তো এই পারপাসে মাস ফাইলেরিয়া ইরাডিকেশনের জন্য যে ওষুধ খাওয়ানো হয়, সেটা কি ডোজে, কি শিডিউলে, এটা কয়েকভাবে দেওয়া যায়। একটা হলো যে অ্যানুয়াল সিঙ্গেল ডোজ অফ ডিইসি অর ডাইথাইল কার্বামাজিন 300 মিলিগ্রাম প্রতি বছর একসঙ্গে এই এলাকার সবাইকে খাওয়াই দেওয়া হলো ট্যাবলেট ডিইসি 300 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ, এই বছরে একবার। এটা একটা শিডিউল। অথবা আরো এই বাৎসরিক ডিইসি 300 মিলিগ্রামের সঙ্গে ট্যাবলেট অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রাম একটা ট্যাবলেট, এটা অ্যাড করে দাও, এটা আরেকটা শিডিউল। অথবা আরেকটা শিডিউল হলো অ্যানুয়াল সিঙ্গেল ডোজ অফ ডিইসি 300 মিলিগ্রাম প্লাস ইভারমেকটিন 200 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট। এই তিন ভাবে এই মাস ফাইলেরিয়া এরাডিকেশন থেরাপি দেওয়া যায়। একটা হলো শুধু অ্যানুয়াল সিঙ্গেল ডোজ অফ ডিইসি 300 মিলিগ্রাম,
অথবা annual single dose of DC 300 mg plus albendazole 400 mg অথবা annual single dose of DC 300 mg plus ivermectin 200 microgram per kg body weight. Now, what are the contraindications of DEC? DEC contraindication: pregnancy, infancy, elderly person, and chronically severely ill patient with cardiac, pulmonary, and renal diseases. Contraindications of DEC are pregnancy, infancy, elderly person, chronically severely ill patients with cardiac, pulmonary, and renal disease. Adverse effects of DEC. Adverse effects of DEC: febrile reaction, allergic reaction, J tract upset. Febrile reaction, allergic reaction, J tract upset. তো febrile reaction হলে fever, headache, myalgia, arthralgia হতে পারে। Allergic reaction হয়ে rash হতে পারে, hypersensitive reaction। আর J tract upset হয়ে nausea, vomiting, diarrhea হতে পারে। These are the common adverse effects of DEC. Now, how to manage adverse effects of DEC? DEC adverse effect manage করার জন্য especially febrile and allergic reaction, এটা তো সিরিয়াস। এটাকে ম্যানেজ করার জন্য যে দুইটা গ্রুপের ড্রাগ ইউজ করার কথা বলা আছে, একটা হলো অ্যান্টিহিস্টামিন and another group corticosteroid. Antihistamine and corticosteroid. নাও একটা কোশ্চেন যেটা আমি বলেছিলাম যে অ্যান্টিফাইলেরিয়াল ড্রাগের লিস্টে আমরা অ্যান্টিবায়োটিক ইনক্লুড করেছি ডক্সিসাইক্লিন, a member of tetracycline group antibiotic. So what is the role of doxycycline in treatment of filariasis? Role of doxycycline in management of filariasis. তো এটা রোলটা আসলে আসছে এইভাবে, দেখা গেছে যে এই ফাইলেরিয়ার যে অর্গানিজম, ফাইলেরিয়ার এই অর্গানিজমের সঙ্গে একটা রিকেটশিয়া লাইক ব্যাকটেরিয়া known as উলবেকিয়াম এর এন্ডোসিম্বায়োটিক অ্যাসোসিয়েশন থাকে। মানে যেখানে এই ফাইলেরিয়ার হেলমিন থাকে, একে ইনফেক্ট করে থাকে রিকেটশিয়া লাইক একটা ব্যাকটেরিয়া উলবেকিয়াম। বাট দিস ইনফেকশন, এটা হচ্ছে এন্ডোসিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। তারা সিম্বায়োসিস করে থাকে, একে অপরের উপকার পৌঁছায়, একে অপরের সার্ভাইভের জন্য তারা হেল্পফুল। তো এই জন্য একজনকে যদি মেরে ফেলা যায় তাহলে আরেকজনের জন্য সার্ভাইভ করা তখন টাফ হয়ে যায়, তখন সেও মরে যায়। একজনকে মেরে ফেললে আরেকজনও মরে যায়। এই হলো। তো এই জন্য ফাইলেরিয়ার সঙ্গে যেহেতু উলবেকিয়াম রিকেটশিয়া লাইক ব্যাকটেরিয়ার এন্ডোসিম্বায়োটিক অ্যাসোসিয়েশন থাকে, আর এই উলবেকিয়াম এই ব্যাকটেরিয়া থেকে লাইপোপলিস্যাকারাইড রিলিজ হয়ে এই ফাইলেরিয়ার প্যাথোজেনিসিসেও সে একটা কন্ট্রিবিউট করে। ইনফ্লামেটরি চেঞ্জ হয় ফাইলেরিয়াসিসে, ক্রনিক ইনফ্লামেশন হয়ে আলটিমেটলি যে এলিফ্যান্টিয়াসিস হয়, এই ক্ষেত্রে এই উলবেকিয়াম থেকে রিলিজ হওয়া লাইপোপলিস্যাকারাইড এটা কন্ট্রিবিউট। তো এই জন্য যদি ডক্সিসাইক্লিন 200 মিলিগ্রাম ডেইলি ফর 4 to 8 উইকস যদি এই রুটিন অ্যান্টিফাইলেরিয়াল যে ড্রাগ ডিসি এর সঙ্গে যদি এটাও দিয়ে দেওয়া হয়, তাহলে সে এডিশনাল বেনিফিট দেয়। সে ওই উলবেকিয়াম ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, ইলিমিনেট করে, যার ফলে এই প্যারাসাইট, ফাইলেরিয়ার যে প্যারাসাইট, এটার এমব্রায়োজেনেসিস এন্ড সার্ভাইভাল এটাও ইন্টারাপ্টেড হয়ে যায়, ইন্টারফেয়ার হয়ে যায়। তখন এটা অ্যান্টিফাইলেরিয়াল ইফেক্টের ক্ষেত্রে এডিশনাল অ্যাকশন দেয়। তাহলে যেহেতু উলবেকিয়াম ব্যাকটেরিয়ার সঙ্গে ফাইলেরিয়ার হেলমিন্থের এন্ডোসিম্বায়োটিক অ্যাসোসিয়েশন থাকে এবং এই ব্যাকটেরিয়া থেকে, উলবেকিয়াম থেকে রিলিজ হওয়া লাইপোপলিস্যাকারাইড কন্ট্রিবিউট করে এই ফাইলেরিয়ার প্যাথোজেনেসিসে যে ক্রনিক ইনফ্লামেটরি চেঞ্জ হয়, এলিফ্যান্টিয়াসিস হয়ে যায়, লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন হয়, যেগুলো হয়, এটাতে সে কন্ট্রিবিউট করে। এই জন্য ডক্সিসাইক্লিন 200 মিলিগ্রাম 4 to 8 উইকস দিলে এডিশনাল বেনিফিট এই হয় যে ওই ব্যাকটেরিয়া মরে যায়, এলিমিনেশন হয়ে যায়, যার ফলে এই ফাইলেরিয়াল প্যারাসাইট এটার এমব্রায়োজেনেসিস এন্ড সার্ভাইভাল এটাও ইন্টারাপ্টেড হয়ে যায়, ইন্টারফেয়ার হয়ে যায়। এইভাবে সেও অ্যান্টিফাইলেরিয়াল অ্যাকশন হিসেবে এডিশনাল অ্যাকশন দেয়। তো অ্যান্টিফাইলেরিয়াল ড্রাগ হিসেবে
আমরা একটা ড্রাগ দেখাইলাম ইভারমেকটিন। ইভারমেকটিন, তো এই ইভারমেকটিনের ফাইলেরিয়া ছাড়া আরো কিছু ইউজ আছে, তাহলে একটু জানা যায় যে হোয়াট আর দ্য ইউজেস অফ ইভারমেকটিন। হোয়াট আর দ্য ইউজেস অফ ইভারমেকটিন? একটা ইউজ তো ফাইলেরিয়াসিস, এছাড়া লয়েসিস, অনকোসার্কিয়াসিস অ্যান্ড স্ক্যাবিস। ফাইলেরিয়াসিস, লয়েসিস, অনকোসার্কিয়াসিস অ্যান্ড স্ক্যাবিস। তো আমরা অ্যান্টিপ্যারাসাইট ড্রাগ শেষ করলাম। অ্যান্টিপ্যারাসাইট ড্রাগস এর মধ্যে অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগস গুলো ডিসকাশন হয়ে গেল। এরপরে আজকে আমরা অ্যান্টি হেলমিন্থিক ড্রাগসও বলে ফেললাম ইন শর্ট, ইনক্লুডিং অ্যান্টিফাইলেরিয়াল ড্রাগস আমরা শেষ করে ফেললাম। তো এগুলো আসলে সব এন্ডোপ্যারাসাইট, আর আমাদের বডির একটা একটোপ্যারাসাইটও ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। এই একটোপ্যারাসাইট যে ডিজিজ হয়, দিস ইজ স্ক্যাবিস। স্ক্যাবিসের অর্গানিজমের নাম কি? সার্কোপটিস স্ক্যাবিস স্যার। ভেরি গুড, তাহলে তোমরা নাম জানো। তোমরা একটা কমিউনিটি মেডিসিনে পড়ে আসার কথা। আমরা জাস্ট ফার্মাকোলজিতে ট্রিটমেন্টে যে ড্রাগ ইউজ হয় এগুলো নিয়ে একটু কথা বলে শেষ করে দেবো স্ক্যাবিস সম্পর্কে। আচ্ছা, হোয়াট আর দ্য ড্রাগস ইউজড ফর ট্রিটমেন্ট অফ স্ক্যাবিস? এটা আমাদের দেশে এত কমন, যদি পরীক্ষায় এটা কখনো চলে আসে, এটা না পারলে কিন্তু এটা খুবই মাইন্ড করার বিষয় যে স্ক্যাবিসের ড্রাগের নাম জানো না, এর জন্য আমাদের এটা জানতে হবে। অল্প কথা, কিন্তু কথাগুলো জানতে হবে। ড্রাগস ইউজড ফর ট্রিটমেন্ট অফ স্ক্যাবিস: BBL, বেনজাইল বেনজয়েট লোশন, টেট্রাইথাইল মনোসালফিরাম, আঙ্গুয়েন্টাম সালফিউরিস, পারমিথ্রিন, লিন্ডেন, and last of all ivermectin. তাহলে অ্যান্টি-স্ক্যাবিস ড্রাগস আর BBL, বেনজাইল বেনজয়েট লোশন, টেট্রাইথাইল মনোসালফিরাম, আঙ্গুয়েন্টাম সালফিউরিস, পারমিথ্রিন, লিন্ডেন অ্যান্ড ইভারমেকটিন। এই ঔষধগুলোর মধ্যে ফার্স্ট 5 ড্রাগস আর টপিক্যালি ইউজড and last drug is orally used, মানে একটাই ওরাল ফর্মুলেশন এই ড্রাগগুলোর মধ্যে, সেটা হচ্ছে ইভারমেকটিন। এটা এই ইদানিং এটা অ্যান্টি স্ক্যাবিস ড্রাগ হিসেবে লিস্টে ইনক্লুড হয়েছে। ইদানিং বলতে তাও তো কয়েক বছর হয়ে গেল। বাকি সব টপিক্যাল ইউজ ড্রাগ। বেনজাইল বেনজয়েট এটা তো লোশন, টেট্রাইথাইল মনোসালফিরাম এটাও লোশন, আঙ্গুয়েন্টাম সালফিউরিস, আর পারমিথ্রিনটাই কয়েক বছর আগে আসছে। এখন ওয়াইডলি ইউজড ড্রাগ আসলে পারমিথ্রিন স্ক্যাবিসের ট্রিটমেন্ট হিসেবে। আগে ছিল BBL, এটা হলো সবচেয়ে পুরনো ড্রাগ স্ক্যাবিসের ট্রিটমেন্ট হিসেবে। BBL, বেনজাইল বেনজয়েট লোশন, আর পারমিথ্রিন হচ্ছে নাও চুজিং নাউএডেজ, সেটা হচ্ছে পারমিথ্রিন। তো BBL আর পারমিথ্রিন এগুলো আমরা পাশাপাশি একটু কথা বলি। BBL হচ্ছে ওল্ড ড্রাগ আর পারমিথ্রিন হচ্ছে নট ওল্ড ড্রাগ, এটা পরে আসছে। BBL হচ্ছে লিকুইড ফর্মুলেশন অ্যাজ লোশন, আর পারমিথ্রিন হচ্ছে সেমি সলিড ফর্মুলেশন অ্যাজ ক্রিম। BBL ফাউল স্মেলিং, পারমিথ্রিন নট ফাউল স্মেলিং। আর BBL হচ্ছে চিপ ড্রাগ, পারমিথ্রিন কস্টলি, যেহেতু এটা পরে আসছে এবং এটার কিছু সুবিধা, এটার ফাউল স্মেলিং নাই, ক্রিম হিসেবে দেওয়া যায়, তো এটার দাম একটু বেশি, কস্টলি। আচ্ছা, অ্যান্টি স্ক্যাবিসের ট্রিটমেন্ট কিভাবে দিতে হয়, অ্যাপ্লাই করতে হয় কিভাবে, এটা জানো তো তোমরা? মেথড অফ অ্যাপ্লিকেশন অফ অ্যান্টি স্ক্যাবিস ড্রাগ। আগে স্যার স্ক্রাব দিতে হয় স্যার, আগে স্ক্রাব দিতে হয় স্যার, স্ক্রাব দিতে হয় স্যার, চিন থেকে ফুট পর্যন্ত হট ওয়াটার দিয়ে। এটা আচ্ছা, যদি BBL হয়, বেনজাইল বেনজয়েট লোশন, দেওয়ার আগে যেটা কথা, একটা বাথ গোসল করে নিতে হয় সাবান দিয়ে ভালো করে। গোসল করার পরে গা ভালো করে মুছে নিতে হয়, শুকিয়ে নিতে হয়, তারপরে একদম ফ্রম চিন টু টো হোল বডিতে অ্যাপ্লাই করতে হয়, এবং সিঙ্গেল অ্যাপ্লিকেশন ইজ এনাফ এটা মনে করা হয়। সিঙ্গেল অ্যাপ্লিকেশন ইজ এনাফ এটা মনে হয়। তবে যদি 12 বছরের বেশি বয়স হয় তাহলে এই লোশনটা উইদাউট ডাইলুশন ইউজ করতে হয়, আর যদি 12 বছরের কম হয় সেক্ষেত্রে কিন্তু ডাইলুট করে 1:1, মানে যতটুকু ওষুধ ততটুকু পানি,
এটা ডাইলুট করে অ্যাপ্লাই করতে হয় যদি 12 বছরের নিচে বয়স হয়। আর পারমিথ্রিন ক্রিমের ক্ষেত্রে যেটা, এটা তো ডাইলুশনের বিষয় না, এটা ক্রিম, তো এটা হলো অ্যামাউন্টের বিষয়। যদি 12 বছরের বেশি বয়স হয় তাহলে বড় টিউব যেটা 30 গ্রামের টিউব, এটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন, ওই সেম chin to toe after taking bath and after drying of the skin, শুকানোর পরে তারপরে এটা অ্যাপ্লাই করতে হয় এবং এটার ক্ষেত্রে সিঙ্গেল অ্যাপ্লিকেশন ইজ এনাফ এটা বলা হয়। তো যদি 2 থেকে 12 বছর বয়স হয় তাহলে 15 গ্রামের টিউব, হাফ, ওটার হাফ 15 গ্রামের টিউবও পাওয়া যায়, এটাও সিঙ্গেল অ্যাপ্লিকেশন। আর 2 এরও নিচে যদি বয়স হয় তাহলে 15 গ্রামেরও হাফ টিউব, সিঙ্গেল অ্যাপ্লিকেশন। তো এটা কিন্তু তোমাদের একটা ভাই অনেক সময় এসে যেতে পারে কোশ্চেন, আবার অনেক সময় যেটা হয় সেটা হলো তোমাদের অস্পিতে যে বেনজাইল বেনজয়েট লোশন অথবা পারমিথ্রিন ক্রিম এটা দিয়ে দেওয়া হলো, দিয়ে দেওয়ার পরে তোমাদেরকে ওটা আইডেন্টিফাই করতে এবং বলা হলো যে এটার ইউজ কি, আইডেন্টিফাই দ্য ফর্মুলেশন এন্ড মেনশন ইটস ইউজেস এন্ড মেথড অফ অ্যাপ্লিকেশন, এটাও কিন্তু এই অস্পিতে দিয়ে দেওয়া হয়। তো এটা কিন্তু আমি তোমাদের এই গত যে কয় ব্যস্তের পরীক্ষা নিছি অনেক ক্ষেত্রে দেখছি তোমাদের এটা অনেকে ভুল করে, তারা ইউজ অফ এই পারমিথ্রিন ক্রিম অথবা এই বেনজাইল বেনজয়েট লোশন এটার ইউজ অনেকে লেখে ডার্মাটাইটিস, এটা একদম ভুল কথা। এটা তো আসলে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ না, এটা হলো অ্যান্টি স্ক্যাবিজ ড্রাগ। এটার ইউজ স্ক্যাবিজ, একটাই ইউজ পারমিথ্রিন ক্রিম আর এই বেনজাইল বেনজয়েট লোশনের, এটা অন্য কিছু নাই। তাহলে ইউজ অনলি স্ক্যাবিজ, আর কিছু লেখা যাবে না। আর মেথড অফ অ্যাপ্লিকেশন যদি চাওয়া হয় অস্পিতে, তখন এই পুরো মেথডটা তোমরা লিখে দেবে পরীক্ষায় অস্পিতে। আচ্ছা, আজকে আমরা তোমাদের আসলে ছোট ছোট টপিকস একের পর এক ডিসকাস করে যাচ্ছি। তো এবারে আসছি একটু অ্যান্টি ফাঙ্গাল ড্রাগস। আমরা প্যারাসাইট শেষ করলাম, এন্ডো প্যারাসাইট এন্ড একটো প্যারাসাইট হিসেবে স্ক্যাবিস এর ট্রিটমেন্টে যা ড্রাগ এটাও শেষ করে দিলাম। আগে তো অন্য প্যারাসাইট গুলো বলে ফেলছি। এবারে চলে যাই একটু অ্যান্টি ফাঙ্গাল ড্রাগসে। ফাঙ্গাল ইনফেকশন ইজ অলসো কমন ইন আওয়ার কান্ট্রি। তো ফাঙ্গাল ইনফেকশনের জন্য ট্রিটমেন্ট ম্যানেজমেন্টের জন্য যেসব ড্রাগ ইউজ হয় এগুলো হলো অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ। এগুলোকে 3টে ক্যাটাগরিতে ক্লাসিফাই করা হয়েছে। সাম অ্যান্টিফাঙ্গাল ড্রাগস আর সিস্টেমিক্যালি ইউজড ফর সিস্টেমিক ডিজিজ, সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন, তাদেরকে বলা হয় সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল ড্রাগস ফর সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন। নেক্সট, সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল ড্রাগস ফর মিউকোকিউটেনিয়াস ফাঙ্গাল ইনফেকশন। নেক্সট, টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ড্রাগ ফর মিউকোকিউটেনিয়াস ফাঙ্গাল ইনফেকশনস। এইভাবে একটা ক্যাটাগরি ক্লাসিফিকেশন করা হয়েছে। প্রথম হলো সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল ড্রাগস for systemic fungal infections. Next, systemic antifungal drugs for mucocutaneous fungal infections. Then topical antifungal drugs for mucocutaneous fungal infections. What are the antifungal drugs? Antifungal drugs এর মধ্যে সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল ড্রাগস যেগুলো সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশনের জন্য ইউজ হয় এগুলো হচ্ছে এমফোটারিসিন A and amphotericin B, flucytosine, azoles, and echinocandin derivatives. Amphotericin এগুলো হলো systemic antifungal drugs used for systemic fungal infections. Amphotericin A and amphotericin B, flucytosine, azoles, echinocandins. azoles, amphotericin B, A and B, amphotericin B তো আগেই বলা হয়েছে যে অ্যান্টি কালাজার ড্রাগ হিসেবে, তাহলে ওইটার ইউজ হচ্ছে একটা হলো কালাজার আর এদিকে হলো সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন আর সিস্টেমিক মাইকোসিস। অ্যাজলস আবার ডিফারেন্ট গ্রুপের অ্যাজলস আছে, কিছু আছে অ্যান্টি এমিবিক অ্যাজলস, আমরা এটা কিন্তু অ্যান্টি এমিবিক ড্রাগে বলে ফেলছি। নাইট্রোইমিডাজলস এটাও একটা অ্যাজলস, এটাও অ্যাজলস গ্রুপ, নাইট্রোইমিডাজলস, কিন্তু তারা হচ্ছে অ্যান্টি এমিবিক অ্যাজলস। আমরা এরপরে পড়েছি অ্যান্টি হেলমিনথিক অ্যাজলস, যেমন অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজলস, এরা হচ্ছে অ্যান্টি হেলমিনথিক অ্যাজলস। এবারে আসতেছে অ্যান্টি ফাঙ্গাল অ্যাজলস।
অ্যান্টি ফাঙ্গাল অ্যাজল, তাহলে অ্যান্টি এমিবিক অ্যাজলস, অ্যান্টি হেলমিনথিক অ্যাজলস, এখন চলে আসলো অ্যান্টি ফাঙ্গাল অ্যাজলস। তো অ্যান্টি ফাঙ্গাল অ্যাজলস গুলোকেও আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, ইমিডাজলস অ্যান্ড ট্রায়াজলস। ইমিডাজলস অ্যান্ড ট্রায়াজলস। ইমিডাজলস হচ্ছে কিটোকোনাজল, মাইকোনাজল, ইকোনাজল, ক্লোট্রাইমাজল। These are the imidazoles: ketoconazole, miconazole, econazole, clotrimazole. আর ট্রাজলস হচ্ছে itraconazole, fluconazole, voriconazole. These are the triazoles. Fluconazole, itraconazole, voriconazole. তো সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল ড্রাগস ফর সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন বললাম, এবারে বলি সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল ড্রাগস ফর মিউকোকিউটেনিয়াস ফাঙ্গাল ইনফেকশনস। এই লিস্টে আছে ক্রাইসিওফুলভিন, টারবিনাফিন and some azoles. Systemic antifungal drugs for mucocutaneous fungal infections: Cryptophyllin, terbinafine, and some azoles. Now, last category সেটা হলো topical antifungal drugs for mucocutaneous fungal infection. যে antifungal drug গুলো topical ইউজ হয় mucocutaneous fungal infection এর জন্য। তার মধ্যে topical nystatin, topical azoles, and topical elylamine. Topical nystatin, topical azoles, and topical elylamine. আর elylamine এর মধ্যেই আছে terbinafine and neptidine. Terbinafine, topical elylamine এর একটা एग्जांपल হচ্ছে terbinafine. তো অ্যান্টিফাঙ্গাল ড্রাগ তোমাদের রিটেনে একটা পেইড কোশ্চেন তোমাদের এরকম জানতে চাওয়া হয়, ক্লাসিফাই অ্যান্টিফাঙ্গাল ড্রাগস আর নেম দ্য অ্যান্টিফাঙ্গাল ড্রাগস, এইভাবে শুরু করা হয় কোশ্চেন। এর সাথে অনেক সময় লাগাই দেওয়া হয় যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট কিটোকোনাজল অ্যান্ড ফ্লুকোনাজল। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট কিটোকোনাজল অ্যান্ড ফ্লুকোনাজল। তো এটা আমরা যদি কম্পারেটিভ ডিসকাশন করি, প্রথমে আসি কেমিক্যাল গ্রুপ। কিটোকোনাজল হচ্ছে আমরা একটু আগে দেখাইলাম ইমিডাজল আর ট্রায়াজল। কিটোকোনাজল হচ্ছে ইমিডাজল আর ফ্লুকোনাজল হচ্ছে ট্রায়াজল কেমিক্যালি। কিটোকোনাজল, ইমিডাজল আর ফ্লুকোনাজল হচ্ছে ট্রায়াজল। মেকানিজম অফ অ্যাকশন: কিটোকোনাজল দিলে এই ফাঙ্গাল সেলে হাইড্রোজেন পারঅক্সাইড অ্যাকুমুলেশন হয়ে এই হাইড্রোজেন পারঅক্সাইডটা ফাঙ্গাল আর্গোস্টেরল সিনথেসিসকে ইনহিবিট করে। তাহলে একটা হচ্ছে অ্যাকুমুলেশন অফ হাইড্রোজেন পারঅক্সাইড ইন ফাঙ্গাল সেল হয়ে এটা টক্সিক ইফেক্ট হয় ফাঙ্গাসের জন্য, আর অ্যানাদার মোড অফ অ্যাকশন হচ্ছে ইনহিবিশন অফ আর্গোস্টেরল সিনথেসিস, যেটা ফাঙ্গাল সেল মেমব্রেনের ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট আর্গোস্টেরল। আর ফ্লুকোনাজল শুধু একটাই মেকানিজমে কাজ করে, ইনহিবিশন অফ আর্গোস্টেরল সিনথেসিস। কিটোকোনাজল হাইড্রোজেন পারঅক্সাইড অ্যাকুমুলেশন করে টক্সিক ইফেক্ট করে ফাঙ্গাল সেলে and also inhibit ergosterol synthesis, আর ফ্লুকোনাজল ইনহিবিট ergosterol synthesis, এইভাবে কাজ করে। কিটোকোনাজলের অ্যাকশন ইজ নন সিলেক্টিভ। এটা কিটোকোনাজল একটা, আচ্ছা, এনজাইম ইন্ডাকশন আর এনজাইম ইনহিবিশন এই রিলেশনে তোমাদের কিটোকোনাজলের কথা মনে পড়ে কি? কোথায় ছিল মনে পড়ে? Ketoconazole is an example of enzyme inhibitor drug. ঠিক আছে, এটা একটা এনজাইম ইনহিবিটর, এই জন্য একটা এটার অ্যাকশন নন সিলেক্টিভ, আর এটা এনজাইম ইনহিবিটর হওয়ার কারণে এটা কিছু ড্রাগের সঙ্গে এটা ড্রাগ ইন্টারাকশন হয়। বাট ফ্লুকোনাজল এটা হলো সিলেক্টিভ অ্যাকশন, এটা শুধু ফাঙ্গাল এনজাইমের জন্য সিলেক্টিভ অ্যাকশন শো করে, এই জন্য এটার ক্ষেত্রে ড্রাগ ইন্টারাকশনের চান্স খুবই কম। তাহলে কিটোকোনাজল নন সিলেক্টিভ অ্যাকশন, enzyme inhibitor, so there is chance of drug interaction with some drugs. আর ফ্লুকোনাজল হচ্ছে সিলেক্টিভ অ্যাকশন, so there is not enzyme inhibitor, এজন্য there is less or no chance of drug interaction. এখন কোন কোন ড্রাগের সঙ্গে কিটোকোনাজলের ড্রাগ ইন্টারাকশন হতে পারে? ওয়ারফেরিন, ফিনাইটোইন, এইসব ড্রাগের সাথে কিটোকোনাজলের ড্রাগ ইন্টারাকশন হতে পারে। তো যেহেতু সে এনজাইম ইনহিবিটর, তার মানে ওয়ারফেরিন আর ফিনাইটোইনের মেটাবলিজম কমিয়ে দিয়ে সে কিন্তু ওয়ারফেরিন আর ফিনাইটোইনের
ইফেক্ট বাড়িয়ে দেবে, এজন্য তখন এটার অ্যাডভার্স ইফেক্ট হবে, টক্সিক ইফেক্ট হবে। তো কিটোকোনাজলের অ্যাডভার্স ইফেক্টস হচ্ছে GI ট্র্যাক্ট আপসেট এন্ড হেপাটোটক্সিসিটি। GI ট্র্যাক্ট আপসেট, হেপাটোটক্সিসিটির চান্স বেশি কিটোকোনাজলে, বাট নো অর লেস চান্স ইন ফ্লুকোনাজল। GI ট্র্যাক্ট আপসেট এন্ড হেপাটোটক্সিসিটির চান্স কিটোকোনাজলে বেশি, ফ্লুকোনাজলে কম। ফার্মাকোকাইনেটিক প্রোফাইল মানে এটা ওরালি অ্যাডমিনিস্ট্রেশনের পরে, এটা তো ওরালি দুটোই ওরালি অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, তবে ফ্লুকোনাজল অবশ্য প্যারেন্টারাল প্রিপারেশনও আছে, আবার দুটেরই টপিক্যাল প্রিপারেশনও আছে। আচ্ছা, ওটা পরে আসতেছি। তো ফার্মাকোকাইনেটিক প্রোফাইল এটা অ্যাডমিনিস্ট্রেশনের পরে কিটোকোনাজলের ফার্মাকোকাইনেটিক প্রোফাইল মানে এটার অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন এগুলো কিটোকোনাজলের নট বেটার, ফ্লুকোনাজলের ফার্মাকোকাইনেটিক প্রোফাইল বেটার। কিটোকোনাজলের টলারেবিলিটিও নট বেটার, সেফটি নট বেটার, বাট ফ্লুকোনাজল টলারেবিলিটি ভালো, এটা রিলেটিভলি সেফ যেহেতু এটার অ্যাডভার্স ইফেক্ট কম। কিটোকোনাজল can't cross blood brain barrier or poorly cross blood brain barrier। এজন্য যদি ফাঙ্গাস দিয়ে মেনিনজাইটিস হয় যেখানে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করার প্রয়োজন, সেক্ষেত্রে কিটোকোনাজল ইউজ করার স্কোপ নাই, বাট ফ্লুকোনাজল ইউজ করা যেতে পারে যদি ফাঙ্গাল মেনিনজাইটিস যেমন ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস হয়, সেক্ষেত্রে ফ্লুকোনাজল ইউজ করা যেতে পারে যেহেতু এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে এবং এটার প্যারেন্টারাল প্রিপারেশন আছে। আমাদের দেশে অবশ্য নাই, অন্য দেশে আছে। স্টেরয়েড সিনথেসিস এর উপরে ইফেক্ট, কিটোকোনাজলের স্টেরয়েড সিনথেসিস এর উপরে ইনহিবিটরি ইফেক্ট। স্টেরয়েড সিনথেসিস ইজ ইনহিবিটেড বাই কিটোকোনাজল, বাট ফ্লুকোনাজল doesn't inhibit steroid synthesis। কিটোকোনাজলের এন্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্ট আছে, কিটোকোনাজলের এন্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্ট আছে, ফ্লুকোনাজলের নাই। এজন্য কিটোকোনাজল দিলে কিন্তু এন্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্ট হতে পারে, ইভেন গাইনোকেমেসিয়া হতে পারে, লস অফ লিবিডো ইন মেল এটা হতে পারে। নাও ইউজেস অফ কিটোকোনাজল এন্ড ইউজেস অফ ফ্লুকোনাজল। তো যেহেতু কিটোকোনাজল ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না আর ফ্লুকোনাজল পারে, সেই হিসেবে কিন্তু ইউজের দিক দিয়ে যদিও দুটোই অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, কিছু ডিফারেন্স এসে গেল। সেটা হলো কিটোকোনাজল ইউজ করা যেতে পারে ফর সুপারফিশিয়াল কিউটেনিয়াস এন্ড মিউকোকিউটেনিয়াস ফাঙ্গাল ইনফেকশন আর মাইকোসিস। সুপারফিশিয়াল কিউটেনিয়াস এন্ড মিউকোকিউটেনিয়াস মাইকোসিসে কিটোকোনাজল ইউজ করা যেতে পারে, বাট ফ্লুকোনাজল ক্যান বি ইউজড ইন সুপারফিশিয়াল কিউটেনিয়াস, mucocutaneous, deep and even systemic mycosis। তার মানে ব্রড স্পেকট্রাম অ্যান্টিফাঙ্গাল অ্যাকশন হচ্ছে ফ্লুকোনাজলের। সুপারফিশিয়াল কিউটেনিয়াস, মিউকোকিউটেনিয়াস, ডিপ এন্ড সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন, সিস্টেমিক মাইকোসিসে ফ্লুকোনাজল ইউজ করা যেতে পারে। কিটোকোনাজলের ওরাল প্রিপারেশন আছে, টপিক্যাল প্রিপারেশন আছে, কিন্তু প্যারেন্টারাল মানে ইনজেক্টেবল কোনো প্রিপারেশন কিটোকোনাজলের নাই। ফ্লুকোনাজলের oral preparation, topical preparation, and also in some country parenteral preparation আছে for use in systemic mycosis like Cryptococcus meningitis, fungal meningitis. Now question, which one is preferred clinically? Clinically, which one is preferred? ফ্লুকোনাজল, তাই না? আমরা যেহেতু কম্পারেটিভ ডিসকাশন করলাম তাতে ফ্লুকোনাজলের অ্যাডভান্টেজই আমরা দেখাইলাম, আর এটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিফাঙ্গাল অ্যাকশন, এটার বিভিন্ন রুটে ইউজ করা যায়, সুপারফিশিয়াল কিউটেনিয়াস, মিউকোকিউটেনিয়াস, ডিপ এন্ড সিস্টেমিক মাইকোসিস, ইভেন ফাঙ্গাল মেনিনজাইটিস, ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস ইউজ করা যায়, প্যারেন্টারাল ইনজেক্টেবল ফর্মও অনেক দেশে আছে। তাহলে ফ্লুকোনাজল ইজ প্রিফার্ড ক্লিনিক্যালি ফর ইটস সিলেক্টিভ অ্যাকশন, better pharmacokinetic profile, less chance of drug interaction, less chance of adverse effect, no anti-androgenic effect, and for its broad spectrum antifungal action। এই সুবিধাগুলোর জন্য এটাকে ক্লিনিক্যালি ফ্লুকোনাজলকে প্রেফার করা হয়। ফ্লুকোনাজল is preferred clinically for its selective action, for its better pharmacokinetic profile, less chance of drug interaction, less chance of adverse effect, no androgenic effect,
and for its broad spectrum antifungal effect. আচ্ছা, আমরা ক্লাসে প্রায় শেষ দিকে চলে এসেছি। লাস্ট অফ অল আমি তোমাদের এই ছোট্ট আরেকটু টপিক ডিসকাশন করে শেষ করে দিচ্ছি, দ্যাট ইজ অ্যান্টিভাইরাল ড্রাগস। অ্যান্টিভাইরাল ড্রাগস, তো ভাইরাসের রেপ্লিকেশনের অনেক স্টেপ আছে, তোমরা মাইক্রোবায়োলজিতে নিশ্চয়ই পড়ে ফেলছো। তো একটা ক্লাসিফিকেশন আছে যে ভাইরাসগুলো যে ভাইরাল রেপ্লিকেশনের বিভিন্ন স্টেপে ইন্টারফেয়ার করে কাজ করে, সেইভাবে একটা ক্লাসিফিকেশন আছে। তো ওটা চাইতে আমার কাছে যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হয় সেটাই আমি তোমাদের বলছি, সেটা হলো ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ অ্যান্টিভাইরাল এজেন্ট। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন মানে ভাইরাল ডিজিজ হিসেবে, ভাইরাসগুলো দিয়ে যে ডিজিজ হয়, কোন ভাইরাসের ক্ষেত্রে কোন অ্যান্টিভাইরাল ড্রাগ ইফেক্টিভ, এবং এই কারণে কোন ভাইরাসের ক্ষেত্রে কোন অ্যান্টিভাইরাল ড্রাগ ইউজ করা হয়, সেই বেসিসে যে ক্লাসিফিকেশন অফ অ্যান্টিভাইরাল ড্রাগ অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল ইউজ। তো নাম্বার 1 ক্যাটাগরি হচ্ছে হার্পিস সিমপ্লেক্স এন্ড ভেরিসেলা জোস্টার ভাইরাসের এগেইনস্টে যে অ্যান্টিভাইরাল গুলো ড্রাগ ইউজ হয়, তার মানে হলো অ্যান্টি হার্পিস সিমপ্লেক্স এন্ড অ্যান্টি ভেরিসেলা জোস্টার ভাইরাস এজেন্ট। অ্যান্টি হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এন্ড অ্যান্টি ভেরিসেলা জোস্টার ভাইরাস এজেন্টস। এই লিস্টে আছে অ্যাসাইক্লোভির, ভ্যালাসাইক্লোভির, ফ্যামসিক্লোভির, গ্যানসিক্লোভির, পেনসিক্লোভির, ফসকারনেট, ইডোজুরিডিন। কি কি বললাম? অ্যান্টি হার্পিস সিমপ্লেক্স এন্ড অ্যান্টি ভেরিসেলা জোস্টার ভাইরাস এজেন্টস হিসেবে অ্যাসাইক্লোভির, ভ্যালাসাইক্লোভির, ফ্যামসিক্লোভির, অ্যাসাইক্লোভির, ভ্যালাসাইক্লোভির, ফ্যামসিক্লোভির, পেনসিক্লোভির, গ্যানসিক্লোভির। এবারে অ্যান্টিসাইটোমেগালো ভাইরাস এজেন্টস, নাম্বার 2 ক্যাটাগরি অ্যান্টিসাইটোমেগালো ভাইরাস এজেন্ট। এই গ্রুপে গ্যানসিক্লোভির, ভ্যালগ্যানসিক্লোভির, ফসকারনেট, সিডোফোভির। অ্যান্টিসাইটোমেগালো ভাইরাস এজেন্ট হিসেবে গ্যানসিক্লোভির, ভ্যালগ্যানসিক্লোভির, ফসকারনেট, সিডোফোভির। নাম্বার 3 অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা এজেন্ট। অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা এজেন্ট হিসেবে ইনফ্লুয়েঞ্জা আর ফ্লু ট্রিটমেন্টে যেসব ড্রাগ ইউজ হয়, অ্যামান্টাডিন, পুরোনো ড্রাগের মধ্যে অ্যামান্টাডিন, রিমান্টাডিন। পরবর্তীতে আসছে জানামিভির, অসেলটামিভির। অ্যামান্টাডিন, রিমান্টাডিন, জানামিভির, অসেলটামিভির। আচ্ছা, এখন যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড প্যান্ডেমিক চলতেছে, কোভিড-19, এটার জন্য যদিও এখনো কোনো ড্রাগ এস্টাবলিশ না, কিন্তু আন্ডার ট্রায়াল যে ড্রাগ ইউজ করা হয় তার নাম জানো কি তোমরা? রেমডেসিভির। আর রেমডেসিভির হচ্ছে ইনজেক্টেবল, আর ওরাল একটা ড্রাগ ইউজ হচ্ছে, দেখো না এখন তো এটা মিডিয়াতে, তো এগুলো নিয়ে অনেক পাওয়া যায় মিডিয়াতে, এটা হয়েছেই। ওটা তো আন্ডার ট্রায়াল। হ্যাঁ, সব এগুলো আন্ডার ট্রায়াল, এগুলো তোমরা কখনো আগে বলবে না পরীক্ষায়, যদি এক্সামিনার ইন্টারেস্টেড হয়ে বেশি জিজ্ঞেস করে, সেই জন্য তখন যাতে বলতে পারো, এই জন্য আমি তোমাদের একটু বলতেছি। তাহলে ইনজেক্টেবল হচ্ছে রেমডেসিভির, আর ওরালের মধ্যে আছে ফ্যাভিপিরাভির। ফ্যাভিপিরাভির একটু মনে রাখো, যাতে যদি জিজ্ঞেস করে পরীক্ষায় তাহলে যাতে বলতে পারো, যেহেতু আমাদের এটা প্যান্ডেমিক এবং যদিও এস্টাবলিশড হয়নি এখনো, কিন্তু ট্রায়াল ড্রাগ হিসেবে এটা ইউজ হচ্ছে। একটা হচ্ছে রেমডেসিভির ইনজেক্টেবল, আর একটা হচ্ছে ফ্যাভিপিরাভির। আর অসেলটামিভির কয়েক বছর আগে থেকে ইম্পর্টেন্স নিয়ে আসে আমাদের কাছে। সেটা কোন ডিজিজের ট্রিটমেন্টের জন্য? অসেলটামিভির। এটাও তো ইনফ্লুয়েঞ্জা, 19 এটাও। হ্যাঁ, সোয়াইন ফ্লু কয়েক বছর আগে হয়েছে পড়ছিল না সোয়াইন ফ্লু নিয়ে, ওই টাইমে অসেলটামিভির ইউজ সোয়াইন ফ্লু ট্রিটমেন্টের জন্য, অলসো প্রোফাইল্যাক্সিস, দুই পারপাসে অসেলটামিভির তখন থেকে ইউজ হচ্ছে। তাহলে এই হচ্ছে অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা এজেন্ট, অ্যামান্টাডিন, রিমান্টাডিন, জানামিভির, অসেলটামিভির। আর আমাদের
অসেলটামিভ বললাম, সোয়াইন ফ্লুর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আর এখন যে কোভিড-19 এটার জন্য ট্রায়াল ড্রাগ হিসেবে ফ্লাভিপিরাভির ওরাল আর প্যারেন্টারালের মধ্যে রেমডেসিভির ইউজ হচ্ছে। এবারে আসি ইম্পর্টেন্ট গ্রুপ অফ অ্যান্টিভাইরাল ড্রাগস, সেটা হচ্ছে অ্যান্টি হেপাটাইটিস ড্রাগস। হেপাটাইটিস বি অ্যান্ড হেপাটাইটিস সি, এই দুইটা যেহেতু মারাত্মক, এগুলো ক্রনিক কমপ্লিকেশন অনেক বেশি এবং ডেঞ্জারাস কমপ্লিকেশন, লাইফ থ্রেটানিং কমপ্লিকেশন হতে পারে। তো এই দুইটার জন্য যেসব ড্রাগ ডেভেলপ হয়ে গেছে, এস্টাবলিশড, ইউজ হয় এখন, কিন্তু অনেক ইউজ হয় এইসব ড্রাগ, অ্যান্টি হেপাটাইটিস ড্রাগস আর অ্যান্টি হেপাটাইটিস এজেন্টস। এন্টাক্যাভির, এডিফোভির, টেনোফোভির, ল্যামিভুডিন, টেলভিভুডিন, রিবাভিরিন, ইন্টারফেরন আলফা এক্ষেত্রে ইউজ হয়। তাহলে অ্যান্টি হেপাটাইটিস এজেন্ট হিসেবে এন্টাক্যাভির, টেনোফোভির, এডিফোভির, ল্যামিভুডিন, টেলভিভুডিন, রিবাভিরিন and interferon alpha. Entecavir, tenofovir, adifovir, lamivudin, telbivudin, ribavirin and interferon alpha. এগুলোর মধ্যে এন্টাকাভির, এডিফোভির, টেনোফোভির, ল্যামিভুডিন এগুলো ওরাল ড্রাগ হিসেবে ইউজ হয় মূলত হেপাটাইটিস বি ট্রিটমেন্ট, ক্রনিক হেপাটাইটিস বি, নট অ্যাকিউট। অ্যাকিউট হেপাটাইটিস এর ট্রিটমেন্টে কিন্তু এগুলোর কোনো রোল নাই। ক্রনিক হেপাটাইটিস বি এন্ড ক্রনিক হেপাটাইটিস সি। তো বির ক্ষেত্রে এন্টাকাভির, এডিফোভির, টেনোফোভির, ল্যামিভুডিন ওরাল ড্রাগ এগুলো, আর অনেক সময় সাথে ওরাল ড্রাগের সাথে ইন্টারফেরন আলফা এটা ইউজ করা হয়। আর ক্রনিক হেপাটাইটিস সির জন্য রিবাভিরিন অ্যান্ড ইন্টারফেরন আলফা। তাহলে ইন্টারফেরন আলফা ক্রনিক হেপাটাইটিস বি এন্ড ক্রনিক হেপাটাইটিস সি দুই জায়গাতেই আছে। আর ক্রনিক হেপাটাইটিস বির ক্ষেত্রে ওরাল ড্রাগ হিসেবে এন্টাকাভির, এডিফোভির, টেনোফোভির, ল্যামিভুডিন এগুলো আছে। আর ওরাল ড্রাগ হিসেবে ক্রনিক হেপাটাইটিস সির জন্য আছে রিবাভিরিন। নেক্সট অ্যানাদার ইম্পর্টেন্ট গ্রুপ অফ অ্যান্টিভাইরাল ড্রাগস, এটা অবশ্য তোমরা পড়েও আসতে পারো কমিউনিটি মেডিসিনে, অ্যান্টিরেট্রোভাইরাল এজেন্টস। অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপিতে ইউজ হয়, ART তে ইউজ হয়, অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। তার মানে কোন ডিজিজের ট্রিটমেন্টে, কোন ইনফেকশনে? HIV and AIDS, HIV ইনফেকশন এন্ড এইডস। এই ক্ষেত্রে যে ড্রাগ ইউজ এগুলোকে বলা হয় এই ট্রিটমেন্ট যে দেওয়া হয় এটাকে বলা হয় ART, অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। ড্রাগগুলোকে বলা হচ্ছে অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগস আর অ্যান্টিরেট্রোভাইরাল এজেন্টস। এই রিলেশনে একটা টার্ম, এটা আগে খুব বলা হতো, এখন অবশ্য এটা অত আর বলা হয় না, সেটা হচ্ছে HAART, হার্ট, ক্যাপিটাল লেটার সবগুলোই, HAART, হার্ট। এই অ্যাব্রিভিয়েশনটাকে তোমরা শুনছো কখনো? হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। এইডস অর HIV রিলেশনে, ট্রিটমেন্ট ম্যানেজমেন্টের রিলেশনে হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। ভেরি গুড, HAART, হার্ট, হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। এটা আগে বলা হতো, তবে এখন কিন্তু আর এটা খুব একটা বলা হয় না, এখন বলা হয় ART। হাইলি অ্যাক্টিভ কথাটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, এখন শুধু ART বলা হয়। কারণ আসলে থেরাপি গুলো তো আসলে হাইলি অ্যাক্টিভ, যে এটা বলাটা ঠিক না, এটা তো আসলে হাইলি অ্যাক্টিভ না। কারণ কোন অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দিয়েই সিঙ্গলি অর ইন কম্বিনেশন যত ড্রাগ ইউজ করা হোক, টোটালি কিন্তু HIV কে ইরাডিকেট করা সম্ভব হয় না। কাজে হাইলি অ্যাক্টিভ বলাটা ঠিক না, এই জন্য এখন শুধু ART বলা হয়। তো তারপরও টার্মটা তোমরা জেনে রাখো, যদি কখনো আবার তোমাদের পরীক্ষা ফেস করতে হয়, এই জন্য আমি টার্মটা বললাম, HAART, হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। আর ART মানে হচ্ছে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। তো এই অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপিতে অনেক ড্রাগ ইউজ করা হয়। এখানে কিন্তু অলওয়েজ ইন কম্বিনেশন দেওয়া হয়, সিঙ্গেল ড্রাগ কখনো কিন্তু সাকসেসফুল হয় না, কম্বিনেশন। এবং এই অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগস গুলোর অনেক গ্রুপ আছে। একটা গ্রুপ হলো নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরস, আর একটা গ্রুপ হলো নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরস। Another group protease inhibitors,
another group integrase inhibitor, another group chemokine receptor inhibitor. মানে এই HIV এই রেট্রোভাইরাসের তার রেপ্লিকেশন, তার সেলে ঢোকা, তার রেপ্লিকেশন, এই যে স্টেপগুলো, এই বিভিন্ন স্টেপে বিভিন্ন ড্রাগ কাজ করে, সেইভাবে এই গ্রুপিং। নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরস, নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরস, প্রোটিয়েজ ইনহিবিটরস, ইন্টিগ্রেজ ইনহিবিটর, কেমোকাইন রিসেপ্টর ইনহিবিটর। আমি দু একটা নাম বলি, তোমরা বই থেকে আরো দেখে নিও, অনেক ড্রাগ আছে কিন্তু। নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরস, এই গ্রুপে আছে জিডোভুডিন, লেমিভুডিন, জিডোভুডিন, লেমিভুডিন, স্ট্যাভুডিন, টেনোফোভির, অ্যাডিফোভির। তাহলে জিডোভুডিন, লেমিভুডিন দু একটা মনে রাখো। এবারে নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরস, এই গ্রুপে আছে ইফাভিরেন্স, নেভিরাপিন, ইফাভিরেন্স, নেভিরাপিন। প্রোটিয়েজ ইনহিবিটর, এই গ্রুপের মধ্যে আছে ইন্ডিনাভির, লপিনাভির, ইন্ডিনাভির, লপিনাভির। ইন্টিগ্রেজ ইনহিবিটর, এই গ্রুপের মধ্যে আছে এনফুভিরটিড, এনফুভিরটিড। কেমোকাইন রিসেপ্টর ইনহিবিটর, এর মধ্যে আছে ম্যারাভিরক। আচ্ছা, এই অনেক অ্যান্টিভাইরাল ড্রাগস এর আমরা নাম বললাম। এর মধ্যে এই কমন যে ভাইরাল ইনফেকশন, যেমন হারপিস সিমপ্লেক্স ভাইরাস, এটা কিন্তু খুব কমন ভাইরাল ইনফেকশন। হারপিস লেবিয়ালিস আর জেনিটাল হারপিস, এটা কিন্তু অনেক কমন। তো এই ক্ষেত্রে যে ড্রাগ অনেক কাল থেকে খুব বেশি ইউজ হয়ে আসছে, এটা নিয়ে একটু বলে শেষ করে দিচ্ছি ক্লাস। দিস ইজ অ্যাসাইক্লোভির। অ্যাসাইক্লোভির, এটার ওরাল ফর্মুলেশন আছে, ট্যাবলেট আছে, লিকুইড ফর্মুলেশন আছে, এটার আবার টপিক্যাল ফর্মুলেশন, টপিক্যাল আছে, আবার লিকুইড ফর্মুলেশন আছে। তার মানে ট্যাবলেট, লিকুইড ফর্মুলেশন এন্ড টপিক্যাল ফর্মুলেশন, ক্রিম সবই আছে। আর এটার যেটা বেশি ইম্পর্টেন্ট মনে রাখার বিষয়, সেটা হলো যে এই অ্যাসাইক্লোভির ট্যাবলেট হিসেবে 200 মিলিগ্রাম, 400 মিলিগ্রাম পাওয়া যায়। আর এটা ডোজিং শিডিউল হচ্ছে ইন্টারেস্টিং, সেটা হলো ইউজুয়ালি যেটা ডোজিং শিডিউল, এটা হলো এজ হিসাবে, বডি ওয়েট হিসাবে এটা কারো 200 মিলিগ্রাম, বা ডিজিজ সিভিয়ারিটি হিসাবে 200 মিলিগ্রাম বা 400 মিলিগ্রাম আর ইভেন 800 মিলিগ্রামও লাগতে পারে সিঙ্গেল ডোজে। আর ডোজিং শিডিউল হচ্ছে 5 টাইমস ডেইলি ফর 5 ডেজ, 5 টাইমস ডেইলি ফর 5 ডেজ। এইভাবে কিন্তু অ্যাসাইক্লোভির প্রেসক্রাইব করা হয়, এটা ডোজিং শিডিউলটা এরকম। তো অ্যাসাইক্লোভির কখন কোথায় কোথায় ইউজ হয়? হারপিস সিমপ্লেক্স, herpes labialis or cold sore, primary and recurrent genital herpes, primary herpes labialis, recurrent herpes labialis, varicella zoster, varicella zoster। আর আইভি অ্যাসাইক্লোভিরও আইভি ফর্মুলেশনও আছে, এটা আবার ইউজ হয় যদি হারপিস সিমপ্লেক্স দিয়ে এনকেফালাইটিস হয়ে যায়। সিরিয়াস হারপিস সিমপ্লেক্স অফ varicella zoster ইনফেকশন যদি হয়, নিওনেটাল হারপিস সিমপ্লেক্স ইনফেকশন যদি হয়, সেক্ষেত্রে প্রয়োজন হলে আইভি অ্যাসাইক্লোভির ইউজ করা যেতে পারে। তো আইভি আর ওরাল যেটাই হোক, অ্যাসাইক্লোভির ট্যাবলেট কিন্তু ইউজুয়ালি ওয়েল টলারেটেড, এটার কিন্তু অ্যাডভার্স ইফেক্ট প্রোফাইল, এটা হলো টলারেবল, এটার তেমন কোনো অ্যাডভার্স ইউজুয়ালি হয় না, রেয়ারলি একটু যে ট্র্যাক্ট আপসেট হতে পারে, নসিয়া ভমিটিং, হেডেক। তো ওকে, তাহলে আমরা ক্লাস শেষ করে দেই। তোমাদের নিচের দিকের আমি মোটামুটি সব কভার করে দিলাম। অ্যান্টি টিউবারকুলার ড্রাগস, অ্যান্টি লেপ্রোসি ড্রাগস, এরপর অ্যান্টি প্যারাসাইট ড্রাগসের মধ্যে অ্যান্টি অ্যামিবিক, অ্যান্টি ম্যালেরিয়াল, অ্যান্টি কালাজার ড্রাগস, আর আউটলাইন করে গেছি অ্যান্টি ট্রিপানোসোমা, অ্যান্টি টক্সোপ্লাজমা ড্রাগস, এরপরে অ্যান্টি হেলমিনথিক্স ইনক্লুডিং অ্যান্টি ফাইলেরিয়া ড্রাগস, এরপরে অ্যান্টি স্ক্যাবিজ ড্রাগ, আর এদিকে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগস অ্যান্ড অ্যান্টিভাইরাল ড্রাগস। নিচের দিকে মোটামুটি ডিসকাশন শেষ, মানে অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগস এর মধ্যে। তো এখন ঈদের আগে তাহলে কি ক্লাস আজকে শেষ নাকি? জি স্যার, আজকে শেষ। তাহলে এখন তোমাদের ঈদের ছুটি, ঈদের পরে শুরু করবা? স্যার ওটা ডেট বলেনি, তবে 5-7 দিন পরে মিনিমাম, মানে ওই 18, 19, 20 তারিখের দিকে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে ঈদের পরে তোমরা আমার সাথে আবার যোগাযোগ করো। জি স্যার। তো ঠিক আছে, সবাই ভালোভাবে করো।
থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে Assalamualaikum.